শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বাবার চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদার চরণে আমার শতকোটি প্রণাম। উপস্থিত সকলকে আমার আনন্দিত জয় গুরু। আজকে এত সুন্দর একটা মাতৃ সম্মেলন হয়ে গেল। অ্যাকচুয়ালি সময়টা খুবই কম, তাই আমি একদম সংক্ষিপ্ত কিছু কথা বলতে ইচ্ছি আপনাদের সকলের সামনে। প্রথমেই একটা প্রশ্ন, ঠাকুরকে আমরা কেন ধরবো? ঠাকুরকেই আমরা কেন ধরবো? প্রশ্নের উত্তরটা আমি ব্যক্তিগতভাবে ওইখানে বসে বসে ভাবছিলাম যে কি বলবো আজকে, একদম প্রিপেয়ার করে আসেনি। মাথায় আসলো যে ঠাকুরকে কেন ধরবো, আমাদের সকলের মনে প্রশ্নটা ওঠে, তাই না? আসে প্রশ্নটা, বা ডিপি ওয়ার্কস করতে যখন যাই, যখন কেউ জিজ্ঞেস করে যে ঠাকুরকে কেন ধরবো, আমার ব্যক্তিগতভাবে আমার এটা উপলব্ধি হলো যে ঠাকুরকে আমরা যদি কেন্দ্র না মানি তাহলে আমাদের জীবনটা বিচ্ছিন্ন হয়ে যাবে। কিভাবে? ঠাকুর বলে গেছেন মাছ মাংস খাসি আর পেঁয়াজ রসুন বালচ্ছা। সবাই বলছে, ওই যে যেমন জেঠিমণি বলে গেল, সবাই পাঠ করছে, কিন্তু মানি কয়জনে? আর আমি প্রশ্ন করি যে ঠাকুর তুমি বলে গেছো মাছ মাংস খাবো না, ঠিক আছে, কিন্তু কেন খাবো না? এই কেন প্রশ্নটা আমি ঠাকুরকে রোজ করি। যখনই কিছু পড়ি তখন ঠাকুরের সাথে তো আমরা সবাই পার্সোনালি কথা বলি না, তখন ঠাকুরকে জিজ্ঞেস করি যে ঠাকুর কেন আমি মাছ মাংস খাবো না, সেটার উত্তরটাও দাও। তো আলোচনা বইটা ঘাটতে ঘাটতে হঠাৎ করে একদিন সামনে দেখলাম সেই উত্তরটাও পেয়ে গেছি। ঠাকুর বলছেন যখন আমরা একটা প্রাণী হত্যা করি, সেই প্রাণীটা খুব কষ্টে থাকে, কষ্টে কাঁদে, তার সেই কষ্টটা প্রত্যেকটা কোষ মানে সেলে চলে যায়, প্রত্যেকটা কোষে তার সেই কষ্টটা ডিভাইড হয়ে যায়। আর সেই নেগেটিভ জিনিসটাই আমরা খাচ্ছি, আমরা গ্রহণ করছি। তার মানে কি আমাদের শরীরে একটা নেগেটিভিটি চলে যাচ্ছে। তাই ঠাকুর বলেছেন মাছ মাংস না খেতে। লেখাপড়ার দর হলে শিক্ষা তাই করে না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান নইলে শিক্ষা হয় না। ঠাকুর কেন বলেছেন আপনি বাদ দিয়ে দিন তো অভ্যাস ব্যবহার, লেখাপড়াতে যদি খালি আমরা রাখি, হ্যাঁ, তাহলে আমাদের জীবনে আমরা কতটুকু এগিয়ে যেতে পারবো। আমি ওই দিন একটা সৎসঙ্গতে গেছি, দেখলাম ইন্ডিয়ান অয়েলের কোন একটা পজিশন উনি আছেন, বিশাল বড়। ইন্ডিয়ান অয়েলের নামটা আমরা সকলেই শুনেছি, ইন্ডিয়ান অয়েলের পজিশনে আছেন। আপনারা বিশ্বাস করুন, সাদা ধুতি আর একটা ফতোয়া পরে উনি সকলকে গিয়ে গিয়ে জয়গুরু বলছেন। আর ওনার পজিশনটা আপনি চিন্তা করুন তো। তাই ঠাকুর বলেছেন অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান, এই তিনটে না থাকলে আমাদের কিছুই থাকলো না। শুধু লেখাপড়াই কি আর হয়? এবারে ঠাকুর বলছেন বিবাহ নীতি ঠাকুর বলছেন মেনে চলবে। ঠিক আছে, কজনে মানি? যারা আমরা সৎসঙ্গীরা তারা অবশ্যই বিচার করে থাকি, কিন্তু যারা আমরা সৎসঙ্গী না, তারা কজনে মানে, এবং তার ফলস্বরূপ আমরা কি দেখতে পাচ্ছি? রেট অফ ডিভোর্স কেসেস অনেক বেড়ে যাচ্ছে, তাই না? এই জন্য আমার মনে হয় যে আমাদের ঠাকুরকে কেন্দ্র করে চলতে হবে। একবার আমরা যদি ঠাকুরকে কেন্দ্র করে চলি, বাস আর কোনো কথা নেই। আমাদের জীবনে আনন্দ ছাড়ার কিছু নেই। যেরকম মাতৃ সম্মেলনে আমরা সকলে মিলে আনন্দ করছি, এখানে দীক্ষিতও আছেন, আর আমি নিশ্চিত অনেকে আছেন যারা দীক্ষা নেননি, তারাও কিন্তু আজকে এখানে আনন্দ করছে আমাদের এই মাতৃ সম্মেলনের প্রচেষ্টার জন্য। এবারে ঠাকুর বলছেন তিনি তো সশরীরে নেই, আমরা ঠাকুরকে কিভাবে জানবো ঠাকুর কেমন ছিলেন? আমি তো ঠাকুরকে দেখিনি। ঠাকুর বলছেন তিনি আচার্য দেবের মাধ্যমে লীলা করবেন। আচরণ সিদ্ধ আচার্যকে ধরতে হয়, শ্রদ্ধার সঙ্গে তার সঙ্গ ও সেবা করতে হয়। তার প্রত্যেকটি চলা বলা করা ও অভিব্যক্তির ভিতর ধর্ম হাত পা মেলে হেঁটে বেরোয়। ধর্মের ওই চলমান জীবন্ত রূপ না দেখলে অন্তরে ধর্ম সঞ্চারিত হবে কি করে? ঠাকুর নিজে বলছেন যে আমি আচার্যদেবের মাধ্যমে লীলা করব। এবার যখন দেওঘরে গেলাম, আচার্যদেব বলছেন যে তোমার জীবনে তুমি ঠাকুরকে ধরে কতটুকু বিকশিত হয়েছে তুমি সেইটা সবাইকে জানাবে, সবার সাথে শেয়ার করবে। তাই আমি সেটা বলছি। আমি যখন এবার দেওঘরে গেছি, আমার বাবা 5 বছর আগে 6 বছর আগে গল্প করেছে। একটা মেয়ের বাবা না থাকা বা তার মাথার উপর থেকে বাবার ছায়া উঠে যাওয়া, তার বাবা তো আকাশের মতো, সেই আকাশটাই নেই, তাহলে ভাবুন তো তার জীবনে কতটুকু দুঃখ হয়েছে, আপনারা সকলেই বুঝতে পারবেন। তো আমি এবার আচার্যদেবের কাছে গেলাম। যাওয়ার পরে আচার্যদেবের জন্য একটা কলম নিলাম আর একটা চিঠি দিলাম। ছোট্ট একটা হলুদ কালারের পেপারে একটা চিঠি লিখলাম আচার্যদেবকে। চিঠির মধ্যে কি লিখেছি সেটাও বলি। চিঠির মধ্যে লিখলাম, প্রিয় বাবা, আমি জানি তুমি সামনাসামনি আমার কাছে সবসময় না থাকলেও
তুমি আমার সবসময় পাশেই আছো, ইতি তোমার মেয়ে। এই ছোট্ট চিঠিটা ওই ভয়ে ভয়ে, হ্যাঁ খুব ভয় লাগছিল যে যদি বকাবে বা যদি কিছু বলে, ভয়ে ভয়ে ওই কলমের সঙ্গে গুজে দিয়েছি আর ব্যাগটা দিয়ে দিলাম। তো তারপর গেলাম আচার্যদেবের কাছে। আমি কেন শুরুতে আচার্যদেব বাবা বললাম তার কারণটা আমি বলছি। গেলাম আমি আচার্যদেবের কাছে, বসলাম, প্রণাম করলাম। উনি আমাকে জিজ্ঞেস করলেন, কিরে কি এনেছিস? আমি বললাম, আগে একটা কলম। তারপর আচার্যদেব আমি তারপর ভাবলাম যে ওনাকে গিয়ে হয়তো দেবো বা কিছু একটা, তো আমি খুঁজছিলাম। তিনি বলছে পাঠাচ্ছি। তো একজনকে পাঠালেন, পাঠানোর পরে যে ব্যাগটা ছিল, ব্যাগটার ভেতর থেকে ওই লোকটা শুধু কলমটা তুলে আচার্যদেবকে দিলেন। তো আমি ভাবলাম ঠিক আছে, চিঠিটা হয়তো পরে দেখে নেবেন আর একটা ঠিক করি। আমি চুপচাপ ওখান থেকে চলে গেছি, যদি ধরে ফেলে। তারপর আমি মার সাথে ওই স্ক্রিন টাঙিয়েছে, এখন দেওঘরে গেলে আপনারা দেখতে পাবেন স্ক্রিন টাঙিয়েছে, মার সাথে স্ক্রিনটা দেখছিলাম। তো আমি অন্য মানুষের মোবাইল দেখছিলাম, বাবু চলে যাবে তোর চিঠিটা, ওই দেখ তোর চিঠিটা দিচ্ছে আচার্যদেবকে। আমি কোথায় সত্যি দেখি ওই লোকটা ব্যাগ থেকে চিঠিটা, আমার যে লেখা চিঠিটা, সেটা আচার্যদেবকে দিচ্ছে। এবং আমার তো হাত পা ঘেমে যাচ্ছে আর চোখ দিয়ে জল, আমি কি না কি বলে। তাই তারপর দেখলাম তিনি চিঠিটা পড়ছেন, হ্যাঁ পড়ে 2 সেকেন্ড 3 সেকেন্ডের চিঠি ছিল, তিনি পড়েছেন। পড়ে মাথার মধ্যে এরকম ছুঁয়েছেন একবার, বুকের মধ্যে একবার ছুঁয়েছেন, ছুঁয়ে তারপর তিনি সেটা তিনার পাশে রেখে দিয়েছেন, পাশে রেখে দিয়েছেন, ওটার উপর হাত রেখেছেন। আর আমি তো আনন্দে আত্মহারা, মানে এটার মানে হচ্ছে তিনি আমাকে একসেপ্ট করেছেন মেয়ে হিসেবে, একসেপ্ট করেছেন। এবারে শুধু এইটা এখানেই নয়, কিন্তু এবার চিঠি লিখেছি মেয়ে, উত্তর তো দিতে হবে। পরদিন আমরা দেওঘর থেকে বেরিয়ে যাবো, আমার পরীক্ষা ছিল কলকাতায়। তো গেছি আশীর্বাদ নিতে। তো মা আর আমি গেলাম। তো উনি কেউ ছিল না ওখানে, একদম পুরো ফাঁকা ছিল। আচার্যদেব একদম আমার চোখের সামনাসামনি ছিলেন, তিনি আমার দিকে তাকিয়েছিলেন, আমি ওনার দিকে তাকিয়েছি। আর তারপরে অনেকটাই ভয় লাগছিল। তো আচার্যদেব বলছেন, একদম নিবেদন করছে, তিনি বলছেন আগে ওনারা চলে যাবেন আজকে, ওরা কলকাতায় গিয়ে মার পরীক্ষা আছে, পরীক্ষা দেবেন। আচার্যদেব বলেন সাবধানে যাবি। তারপর আমি তো উঠে গেলাম। তারপরে তিনি আমাকে বলেন শোন, শোন বলার পরে নিজে ব্রহ্মবাক্য আমাকে দিলে এমন মনে হয়েছে যে আমার বাবা আমাকে বলছেন, আমার বাবা, আমার নিজের বাবা, নিজের বাবা নিজের মেয়েকে যেরকম ভাবে গুছিয়ে বলে দেন যে এইটা করবি না, সেটা করবি, এটা করবি না। প্রথমে বলছেন শোন, যে এই পড়াশোনাটা করছিস, যে পড়াশোনাটা আয়ত্ত করবি, সেই পড়াশোনাটাকে কাজে লাগানোর চেষ্টা করবি। তারপর বলছেন আরেকটা কথা, মায়ের কাছ থেকে কিচ্ছু লুকোবি না, বুঝলি, এভাবে বললেন। তারপর বলছে যে আমরা মায়েরা আমাদের গন্ডি, মায়েরা মানে আমার বয়সের মেয়েদের কথা বলছে, আমরা মায়েরা আমাদের গন্ডিটা টানতে জানি না, আমরা আমাদের গন্ডিটা টানতে জানি না, আমরা যেন আমাদের গন্ডিটা টেনে রাখি। ঠাকুরকে মাথায় নিয়ে চললে সুসন্তানের অধিকারী হওয়া যায়, তিনি আমাকে এই কথাটা বললেন। তারপর সর্বশেষ